রাতটা চুপচাপ অস্বস্তিকর নিস্তব্ধতায় মোড়া। সেহেরান দরজা খুলে যেন একটা অদৃশ্য ঘূর্ণিঝড় নিয়ে ঢুকে পড়ে অ্যাপার্টমেন্টে। পরি ঘরের চৌকাঠে দাঁড়িয়ে থাকে, হাত কাঁপছে, শাড়ির আঁচলে ঘামে দাগ। তার নিঃশ্বাস যেন নিজের গলায় কাছে আটকে গেছে। সেহরান চুপ, তবে তার চোখ দুটো কথা বলে। শুধু চোখ নয়, তার চোখের রক্তাক্ত লালটায় জ্বলছে দাহ দুঃসহ স্মৃতি আর এক অন্ধকার প্রতিশোধ। সেহরান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে, তার চোখে সেই ভয়ানক শীতলতা। হোয়াটস দ্য ম্যাটার মিসেস ওয়াইফি? তার ঠোঁটে ঠান্ডা হাসি। তোর এত সাহস হলো কি করে? তার গলা জ্বলে ওঠে, গলায় ঘৃণার বারুদের গন্ধ। হঠাৎই পরীর হাত চেপে ধরে টেনে নিয়ে যায় নিজেদের রুমের ভেতরে, ফেলে দেয় ওকে ধাক্কা দিয়ে ডিভানের দিকে। মাথাটা ডিভানের কাঠের কোণায় লেগে ঠক করে একটা শব্দ হয়। রক্ত ঝরে, তবে ব্যথাটার চোখ ঝিলমিলিয়ে তোলে। পরী থরথরিয়ে পরী থরথরিয়ে উঠে বসে, কিন্তু কিছু বলতে পারে না। সে জানে এই নরক তার এখন থেকে দেখতে হবে, কিন্তু আজকের রাতটার মধ্যে যেন কিছু আলাদা আছে। সেহরান তখন প্যান্ট থেকে বেল্ট খুলে বলে, আহ, আই ওয়ার্ড ইউ, ডিড নট আই? আমি তোমাকে নিষেধ করেছিলাম, ভুলে গেলে? আজ মনে করিয়ে দিচ্ছি আবার আজ মনে করিয়ে দিচ্ছি আবার। বেলটা দিয়ে প্রথমে পরীর পিঠে পড়ে জোরে মার। পরী চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। সে শুধু বলে, দয়া করুন প্লিজ। আর নয়, খুব ব্যথা লাগছে, আহ। দ্বিতীয়বারে চাবুক দিয়ে মারে উরুতে, এমনভাবে যেন মাংস কেটে যায়। তৃতীয় চাবুক দিয়ে মারে ঘাড় বরাবর। এক ছিলতে রক্ত বেরিয়ে পড়ে। সেহেরানের চোখ তখন রক্তের মতো লাল। সে হাঁপাচ্ছে, কিন্তু থামে না। হঠাৎ সে পরীর চুলের মুঠি টেনে ওকে নিজের মুখোমুখি করে দাঁড় করায়। তারপর একটা ভয়ঙ্কর চড় মারে, যার শব্দ দেয়ালের গায়ে প্রতিধ্বনি তোলে। তোর পরিবার আমার জীবনটা শেষ করে দিয়েছে। তুই একটা খুনির মেয়ে। তুই সুখী হবি? নেভার। পরি কেঁদে ফেলে, খুব মায়ের কথা মনে পড়ে। জোরে ডাকে, আম্মু, আমাকে বাঁচাও, আমি মরে যাচ্ছি। সেহরান থামে না, চোখে প্রতিশোধের ছায়া, ঠোঁটে বিকৃত অধিকারের দাবি। পরীকে নিজের কোলের উপর টেনে নেয়, একদম মুখের কাছে এনে ফিসফিস করে বলে, ইউ আর মাইন, অনলি মাইন। দেয়ার্স নো এক্সেপ্ট। তুই আমার অনেক অপেক্ষার ফল। আমি তোর থেকে ভালোবাসা চাই না, আমি চাই শুধু তোর ভয়, শরীর আর যন্ত্রণা, যেটা তোর পরিবার আমায় দিয়েছে। তারপর থেমে গিয়ে বলে, তোকে দেখলেই আমার মায়ের মুখ মনে পড়ে। সেই চিৎকার, তুই জানিস না পরি, জানিস না। কিন্তু সে আজ আর বেশি কিছু বলে না, শুধু বলে, তোর ওই বোকা বোনটা তো ছিল শুধু আমার তুরুপের তাস। কি ভেবেছিলি আমি শুধু তোর স্বামী হব? নো, আই অ্যাম ইয়োর ক্রাশ। পরীর শরীরটা এবার কেঁপে ওঠে, রক্তে ভেজা গায়ে থরথর করে কাঁপছে সে। সে জানে না কাকে ভয় পেতে হবে বেশি, এই পুরুষকে নাকি তার অজানা অতীতকে। সেহরান ওর কানের পাশে মুখ এনে খুব আস্তে বলে, টু নাইট ইউল ফিল এভরি সেকেন্ড অফ হোয়াইট আই লিভড থ্রু। তারপর মুখে হাত চেপে ধরে চুল মুঠি করে টেনে তুলে আবার মেঝেতে ফেলে দেয়, যেন কোনো মূল্য নেই। পরীর নিস্তেজ চোখ দুটো সেদিকে তাকিয়ে আর কিছু দেখে না। অন্ধকার ধীরে ধীরে শুধু ওর শরীর নয়, যেন আত্মাকেও গ্রাস করে। আর সেহেরান, সে নিঃশব্দে দাঁড়িয়ে থাকে, বেল রক্ত মাখা, হাত রক্ত মাখা, চোখ অভিশপ্ত, অতীতের শিকল দিয়ে বাঁধা। রাত প্রায় 11টা গভীর হয়ে এসেছে। শহরের কোলাহল থেমে গেছে বহু আগেই, কিন্তু এক পুরনো অভিজাত বাড়ির বাসার ঘরে আলো জ্বলছে এখনো। ঘরের মাঝখানে বসে আছেন সেলিনা খান, প্রবীণ, সংযত, ভাবলেশহীন চোখের সামনে তাকিয়ে আছেন। তার পাশে তার একমাত্র বোন সেলিনা চৌধুরী, যিনি এই ঘরের গৃহিণী, একই সাথে পরীর মা। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, অথচ আলোচনার রেশ থামেনি। আজকের কথাবার্তার বিষয়বস্তু শেহরিন আর পরীর আকস্মিক বিয়ে। সেলিম খান কিছুক্ষণ আগেই জানতে পেরেছেন তার ছেলে শেহরান
হুট করে তার বাড়ি থেকে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে গেছে পরীকে নিয়ে। স্ত্রী সেজুতি ফোনে জানিয়ে দিয়েছেন, তোমার ছেলে বাড়ি এসে বউকে নিয়ে চলে গেছে। এক রাতও ছাড়বে না বউকে, বুঝলে? সেলিম খান চিন্তায় পড়ে যান, এ কেমন প্রেম! যে ছেলে রোজার জন্য বিয়ের কথা বলে দেশে এসেছে, সে হঠাৎ করে পরীকে বিয়ে করে ফেলল, তাও এমন নাটকীয় উপায়ে। তিনি তো সরাসরি না করেননি, শুধু সময় চেয়েছিলেন। তবে এত তাড়াহুড়ো! সবাই তো পরীকে বাড়ির বউ করতে অমত করেনি। পরীর মতো যোগ্য কেউ নেই আমার বেয়ারা ছেলেটার জন্য। পরীর মতো শান্ত একটা লক্ষ্মী মেয়ে দরকার ছিল আমার বাড়ির জন্য। তবে কেন এমন নাটক, কেন এমন দ্বিধা, কেন এমন অভিমানী একগুঁয়ে সিদ্ধান্ত? তার কানে হঠাৎ গুঞ্জনের মতো ভেসে এলো পুরনো এক কথোপকথনের টুকরো। আই ওয়ান্ট হার পাপা, আমি পরীকে চাই। শি ইজ ওনলি মাইন। ছেলে সেই জেদের মধ্যে কতটা আবেগ ছিল, কতটা জেদ, আর কতটা উন্মাদনা তিনি বুঝে উঠতে পারেননি তখন। তবে এখন যেন স্পষ্ট দেখতে পাচ্ছেন, এই বিয়ে শুধু আবেগে গড়া নয়, এর পিছনে একটা ছেলেকে পাগল করে দেওয়ার প্রেম জড়িয়ে আছে। হঠাৎ সেলিনা চৌধুরীর ডাকে তিনি সম্মতি ফিরে পান। ভাইয়া, রোজা ফোন করেছিল, বলল এখন লন্ডনে আছে, বিয়ে নিয়ে কোনো কথা বলেনি। বলেছে ফিরে এলে দেখা করবে, কথা বলবে। শুটিংয়ে আছে বলে রেখেছে। আমরা তো ভেবেছিলাম ওদের বিয়ে হবে, কিন্তু ভাইয়া, আমি এই মেয়েকে মানুষ করতে পারলাম না। এত বছর ওকে শিখিয়ে পড়িয়েও কোনো নাম করতে পারলাম না। সেলিম খান ঠোঁট আঁকড়ে চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর ধীরে গম্ভীর কণ্ঠে বলেন, এসব কথা বাদ দে সেলিনা। আজ উঠি আমি, আর পরীকে আনতে তোকে যেতে হবে না। আমি নিজেই ওর সাথে কথা বলবো। নতুন বিয়ে হয়েছে, মানিয়ে নিতে সময় লাগেই। দেখি ও নিজে কি চায়। ছেলের মনে কিছু যে একটা চলছে, যা আমার অজানা, সেটা বুঝতেই হবে, তিনি মনে মনে ভাবেন। চুপচাপ উঠে দাঁড়ান তিনি। তারপর তার চোখে তখন কোনো ভাইয়ের দৃষ্টি নেই, নেই কোনো অভিভাবকের দম্ভ। একজন চিন্তিত বাবার চোখে শুধুই অনিশ্চয়তা। ঘরের কোণে রাখা দেয়াল ঘড়িটা টিকটিক করে চলতে থাকে। রাতটা নিঃশব্দ, এবং কিন্তু কোনো না কোনো সত্য হয়তো খুব ধীরে নিঃশব্দেই সামনে এগিয়ে আসছে। শেহরান ব্যালকনিতে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট ফুরিয়ে ফেলছে। প্রতিটা টান যেন বুকের গভীর শূন্যতা থেকে আসে। প্রতিটা ধোঁয়া যেন তার মাথার ভেতরের ধ্বংসযজ্ঞকে কিছুক্ষণের জন্য ধোঁয়াশায় ঢেকে রাখে। রাত গভীর হয়, আকাশ কালো, আলো নেই কোথাও। দূরে তাকিয়ে সে শুধু অন্ধকার দেখে, ঠিক তার ভেতরের মতো। একটা সিগারেট শেষ করে আবার একটা ধরায়। হাতে ধরা আগুন যেন কোনো দাগ রাখে না তার শরীরে, কারণ ভেতরের আগুন আরো বেশি জ্বলন্ত। ঠিক তখনই রুমের ভেতর থেকে ভেসে আসে একটা কান্নার শব্দ। নরম, দম বন্ধ হয়ে আসা একটা গঙ্গানি কান্না, যেটা শোনা যায় কিন্তু ভুলে থাকা যায় না। সেহরান হঠাৎ চমকে ওঠে। হাতে ধরা সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় ব্যালকনির রেলিং থেকে নিচে। তারপর দ্রুত পায়ে রুমে ফিরে আসে। ফ্লোরে লুটিয়ে আছে পরী। ও তাড়াতাড়ি পরীর কাছে আসে। তার গায়ের রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে, ঠোঁট ফাটা, গায়ে ঘাম, এবং কপালে হাত দিয়ে দেখে জ্বরের ছাপ। সেহরান কিছুক্ষণের জন্য স্থির দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলে, ও শিট, আজ অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি করে ফেলেছি আমি। সে তড়িঘড়ি করে পরীকে বিছানায় ঠিকভাবে শুইয়ে দেয়। তারপর নিজে ওয়াশরুমে ছুটে যায়। ভেজা তোয়ালে নিয়ে আসে, যার মধ্যে হয়তো সামান্য তাপ কমানোর সামর্থ্য আছে। সে পরীর শরীর থেকে শাড়িটা সরিয়ে ফেলে। ফ্লোরে পড়ে যায় কাপড়টা, যেন তার কোনো আত্মমর্যাদা ছিল না, শুধু ব্যথার বোঝা হয়ে ঝুলেছিল ওর গায়ে। সেহরান ভেজা তোয়ালেটা দিয়ে পরীর পিঠ, ঘাড়, শরীর, যেখানে যেখানে রক্ত শুকিয়েছে, জ্বর জমে আছে, সব জায়গায় আস্তে আস্তে মুছে দিতে থাকে। পরী কেঁপে ওঠে, মুখ দিয়ে আহ শব্দ বের হয়। তবুও সে নিজেকে গুটিয়ে রাখে। গালে কান্নার ধারা গড়িয়ে পড়ে। সেহরান মুখে কিছু বলে না, তবে তার চোখ দুটো জ্বলতে থাকে অন্য এক অনুভবে। মিশ্র ঘৃণা, অপরাধ বোধ এবং শূন্যতা। তারপর দ্রুত ফার্স্ট এড বক্স আনতে ছুটে যায়।
সেই বক্স খুলে বের করে অয়েন্টমেন্ট, তুলা, ব্যান্ডেজ। পরি বাধা দিতে চায়, ভেঙে বলে, থাক, লাগবে না, আমাকে ছেড়ে দিন। কিন্তু সেই কণ্ঠে অভিমান জমাট, না বলা কষ্ট এবং না পাওয়ার অশ্রু। সেহরান কিছুই শোনে না। সে পরীর ক্ষতগুলোতে ওষুধ মাখতে থাকে। হাতে ধরা তুলোয় লাগিয়ে খুব ধীরে ধীরে সে ওর পিঠে, কাঁধে, শরীরের যেখানে ব্যথায় পুড়ে আছে সেখানে উপশম হিসেবে প্রলেপ দেয়। যেন সেই ক্ষতগুলো ওর নিজের, যেন দাহ ওকে খুব পোড়াচ্ছে। পরি তখন দিশেহারা, শরীর কাঁপে, মাথা ঘোরে। সেহরান একবারও মুখে মমতা আনেনি, কিন্তু তার আচরণে একটা অদ্ভুত যত্ন। সে উঠে যায় রান্নাঘরে, দুটো বাটিতে একটা গরম স্যুপ তৈরি করে রুমে নিয়ে আসে। পরীর সামনে বসে জোর করে ওর মুখে তুলে দেয় এক চা চামিচ করে। পরী মুখ ফিরিয়ে নেয় বারবার অভিমানে, তবুও সে খাওয়ায়। একটা মায়াবিহীন যত্ন, যেখানে দায়িত্বের চাপে হৃদয়ের দমবন্ধ অবস্থা। ছুপ শেষ হলে ওর মুখে জোর করে মেডিসিন দেয়। পরী ওষুধ খেয়ে জ্বরে কুকড়ে ওঠে, ব্যথায় কাতর হয়, তবুও সে কিছু বলে না। সেহরান এবার সবকিছু রান্নাঘরে রেখে এসে ঘরের লাইট অফ করে আসে। আস্তে করে বিছানায় এসে পরীর পাশে শুয়ে পড়ে। তারপরে হঠাৎ করে পরীকে নিজের দিকে টেনে নেয়, জোরে জড়িয়ে ধরে গলা দিয়ে আসে কঠিন এক রেখা কণ্ঠ, ঘুমিয়ে পড়। পরী চোখ বন্ধ করেছিল, তবুও সে সব টের পায়। তাপ, নিঃশ্বাস, শক্ত বাহু, সব। তার ঠোঁট কেঁপে ওঠে। কোনো শক্তি নেই দেহে, তবুও কান্না আসে। চোখ ফেটে বুক ভিজিয়ে দেয়। সে ফিসফিস করে বলে, আমায় মেরে ফেলুন প্লিজ, আর পারছি না। কি ক্ষতি করেছি আমি আপনার? সেহরান কিছু বলে না, শুধু হঠাৎ পরি কিছু বুঝে ওঠার আগেই সেহরান ওর পুরো মুখে ছোট ছোট চুমুতে ভরিয়ে দেয়। তারপরে পিঠে, কাঁধে, শরীরে যেসব জায়গায় ক্ষত তৈরি করেছে সেখানেও একে একে চুমু দিতে থাকে, যেন চুষে নিচ্ছে পরির সব কষ্ট। পরি বাধা দেয়, কান্না চেপে রাখে, কিন্তু আজ প্রথমবার তার অনুভব হয় এই ছোঁয়া আগের মতো আগ্রাসী নয়। এ এক অদ্ভুতপূর্ণ অনুভূতি, যেন এই মানুষটাই নিজের দুঃসহ শাস্তি নিজেই উপশম করছে। তারপর সেহরান হঠাৎ বলে ওঠে, আমি যে ক্ষত বানাই সেগুলো উপশমই আমাকেই করতে হবে। কিন্তু ভাবিস না আমি তোর প্রতি দুর্বল। এটা শুধু দয়া, আর শুধু প্রয়োজন। পরীর মুখে কথা আসে না আর। জ্বর মাথায় চেপে গেছে। সে চোখ বন্ধ করে সেই পাষাণ বুকে মুখ গুজে দেয়, কারণ হয়তো এই বুকে আজ একটু উষ্ণতা পেয়েছে, অথবা এটাই তার নিয়তি। সেহরান তাকিয়ে দেখে পরী ঘুমিয়ে গেছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে সে। পরীকে আরো নিজের কাছে টেনে নেয়, জড়িয়ে ধরে। তারপর ধীরে ধীরে তাকেও সেই নিঃশ্বাসে ভর করে ঘুমিয়ে যেতে হয়। নিজের দাহ আর প্রিয়তমার নিঃশোধিত আত্মা একসঙ্গে জড়িয়ে রাখে। ভোরের আলো জানালার পর্দা ছুঁয়ে এসে পরীর মুখে আলতো একটা উষ্ণতা ছড়িয়ে দেয়। জ্বর আর ব্যথার মাঝেও তার ঘুম একটু হালকা হয়। চোখ মেলে দেখে সেহরান ঠিক আগের মতোই তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। সেহরানের নিঃশ্বাস ভারী, ঘুমে ডুবে থাকা একটা ভয়ানক অথচ শান্ত চেহারা। একটা মুখ, যার প্রতিটা রেখা অসম্ভব সৌন্দর্যের ছাপ রেখে গেছে, কিন্তু যার হৃদয়ের তলদেশে লুকিয়ে আছে পশুত্বের খোঁজ। পরি স্থির হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এই মানুষটার চোখের নিচে জমে থাকা ক্লান্তির রেখা, ঠোঁটের কোণায় চিরন্তর কঠোরতা, সব দেখে মনে হয় সেহরান যেন আগুনের ভেতর জন্মানো কোনো লৌহ মানব, যার আদর মানে আঘাত, আর ভালোবাসা মানেই ধ্বংস। চোখের পাতা ভারী হলেও পরি উঠে বসতে চায়। দেহের প্রতিটি অস্থি যেন শাস্তি দিচ্ছে। জ্বর এখনো পুরোপুরি যায়নি, গায়ে শিরশিরে একটা ব্যথা, তবুও সে ভেতরে ভেতরে অভ্যস্ত হয়ে উঠেছে। অভ্যস্ত হয়ে গেছে ঘুম ভাঙার পর নিজের বিছানা নিজেই গুছিয়ে নেওয়ার, রান্নাঘরে ঢুকে ঠান্ডা গ্যাসে আগুন ধরানোর, প্রতিদিনের মতো নিজের উপস্থিতিকে একটা ছায়া করে রাখার। কিন্তু আজ, আজ যেন নিয়মের পরিবর্তন হলো। সেহরান ঘুম ভেঙেই বলে ওঠে, চোখ না খুলেই, আজ উঠতে হবে না, কিছু করতেও হবে না, আর কোথাও যাবিও না, আমি আজ বাসায় আছি। পরি চমকে তাকায়। এই প্রথম এমন কথা, কিন্তু শব্দের ভিতরে কোথাও যেন কোনো কোমলতা নেই, শুধু আদেশ আছে চোখে না তাকিয়ে দেওয়া,
চোখে আছে না তাকিয়ে দেওয়া এক সৌর নির্দেশ। সেহরান আজ অফিসে যাবে না। আজ সে থাকবে এই দেয়ালের ভেতরে, অদৃশ্য শিকলের মতো যার বাঁধন ছিন্ন করার উপায় নেই। পরি তবুও বিছানা ছেড়ে উঠতে যায়, কিন্তু সেহরান এবার উঠে বসে। কানে সমস্যা আছে তোর? বলছি না শুয়ে থাক। সেই কণ্ঠ, নেই কোনো চিৎকার, নেই কোনো হুমকি, কিন্তু তাতে থেমে যায় পরীর সকল অনিচ্ছুক সাহস। সে বিছানায় ফিরে আসে। সেহেরান এবার ধীরে ধীরে উঠে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আসে। তারপর রান্নাঘরে যায়। নিজেই সকালে রান্না শুরু করে। পরীর দিকে মাঝে মাঝে তাকিয়ে দেখে সে যেন উঠছে কি না। রান্নাঘর থেকে ভেসে আসে ডিম ফাটানোর শব্দ, কড়াইতে পরোটা ভাজার গন্ধ, আর এক অদ্ভুত গম্ভীর নৈশব্দ যেখানে প্রতিটি পদক্ষেপ যেন শাসনের ছায়া টেনে আনে। পরি বিছানায় চুপচাপ শুয়ে থাকে, শরীর ব্যথায় কুঁকড়ে আসে, কিন্তু মন যেন আরো বেশি ক্লান্ত। তার জীবনে ভালোবাসা নেই, আছে শুধু একটা নিষ্ক্রিয় যুদ্ধ, যেখানে সে যোদ্ধা নয়, কেবল ক্ষত বিক্ষত এক অস্তিত্ব। কিছুক্ষণ পর সেহরান রান্না শেষ করে ট্রে হাতে নিয়ে আসে। ট্রেতে একটা পরিপাটি প্লেট, তার পাশে ওষুধ আর এক গ্লাস পানি। সে বসে, ল্যাপটপ খুলে কাজ করতে করতে বলে, সব খেয়ে ওষুধ খেয়ে নে, তারপর ঘুমিয়ে থাকবি। শরীর সুস্থ কর তোর। দরকার আছে সুস্থ থাকার। কাল রাতে তোকে আদর করা হয়নি। এই কথাটা বলেই সেহরান বিদ্রূপ করে হেসে ওঠে, একটা অদ্ভুত ঠান্ডা হাসি, যেটার মাধ্যমে মধ্যে উত্তাপ নেই, তবে একটা স্বপ্নিল শ্বাস আছে। তারপর আবার বলে, আজ কিন্তু কোনো ছাড় নেই। বিয়ে তো করেছি, বউ ছাড়া এক রাতও কাটাবে না আমার, বুঝলি? পরি থমকে যায়। চোখের পাতা ভারী হলেও চোখের জল ভারী হয় আরো বেশি। সে মুখ ফিরিয়ে নেয়, অভিমানে না, ঘৃণায়। এই মানুষটাকে সে চিনে ফেলেছে। এই ঘর, এই বিছানা, এই নৈশব্দ, সবকিছু এখন শাসনের নিঃশ্বাসে ঢাকা। সে কিছু বলে না, চুপ করে তাকিয়ে থাকে জানালার ফাঁকা আকাশে, যেখানে আজ কোনো পাখি ওড়ে না, কোনো রোদ আসে না। হয়তো ওরাও পরীর মতো নিজের ঋণে নীড়ে ফিরতে চায়। শুধু সেহেরানের পাশে বসে নিজের কাজে মন দেয়। আজ সারাদিন ঘরের প্রতিটি শব্দের উপর তার নজর থাকবে। পরীর এক একটা নিঃশ্বাসও যেন অনুমতির শর্তে বাঁধা। আর পরী সেই জরাক্রান্ত শরীরে বিছানায় শুয়ে শুধু ভাবতে থাকে, এই মানুষটা কি আসলেই মানুষ, নাকি স্বামীর ছদ্মবেশে একটা পৈশাচিক মিথ্যে। দুপুরের রোদ জানালার ফাঁক গলে মেঝের উপর ছায়া ফেলে রেখেছে। একটু আগ পর্যন্ত যে ঘর নিঃশ্বাস ফেলতে ভয় পেত, সেই ঘরে এখন নীরবতা মিশে আছে হালকা উষ্ণতায়। পরীর ঘুম ভাঙে ধীরে ধীরে। অচেনা এক প্রশান্তি তাকে ছুঁয়ে যায়, যেন দম বন্ধ ঘরে হঠাৎ বাতাস ঢুকে গেছে। চোখ মেলে দেখে সেহেরান কোথাও নেই। এমন নির্জনতা বহুদিন পর। সে নিজের শরীরটা টের পায়, ব্যথা এখনো আছে, তবে সকাল থেকে কিছুটা কম। অন্তত এমন দিনের জন্য এইটুকুই শান্তি। পরি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢোকে। অন্ধকারকে যেন গায়ে মেখে ফেলে এসেছিল আজ। জল ঢেলে নিজেকে শুদ্ধ করতে চায়। অনেকক্ষণ ধরে গা ধুয়ে ঠান্ডা জলে ক্ষত জুড়িয়ে আসে। আয়নায় মুখ দেখে কাল রাতের সেই চরের দাগ এখনো গালের কোণে রক্তজবা ফুলের মতো ফুটে আছে, কিন্তু চোখের ভেতর আজ একরাশ ক্ষোভ নয়, শুধু ক্লান্তি, হয়তো কিছুটা অভ্যস্ততা। সে আজ সাদা ব্লাউজে লাল রেশমি শাড়ি জড়িয়ে নেয়, ভেজা চুল খুলে রাখে। পিঠ জুড়ে একটা বৃষ্টি ভেজা নদী যেন নেমে আসে। রুম থেকে বেরিয়ে বসার ঘরে এলে দেখে সেহরান টিভির সামনে বসে খেলা দেখছে। চোখ টিভিতে, কিন্তু পরীর উপস্থিতির গন্ধে ঘুরে তাকায়। তার চোখ একবার পরীর শরীরের উপর স্থির হয়ে থাকে। শাড়ি পরা পরীকে দেখে কেমন যেন থমকে যায় কিছুক্ষণের জন্য। এক কাপ কফি করে দে। এই কণ্ঠে কোনো আদর নেই, কিন্তু চোখে এক ঝলক প্রশংসার ছায়া যেন কোথাও পলক ফেলে। চুরি চুপচাপ রান্নাঘরে চলে যায়। নির্দেশের উত্তরে শব্দ নয়, নিঃশব্দ সাড়া দেয়। ব্ল্যাক এসপোস তৈরি করে সে ট্রেতে রেখে নিয়ে আসে। কফির গন্ধের ভেতর তার নিজের শরীরের আর্দ্রতা যেন মিলিয়ে যায়। কফির কাপ এগিয়ে দেয়, ঘুরে রুমে চলে যাবে, ঠিক তখন ওই সেহরান ডেকে বসিয়ে নেয় পাশে। সে চোখ তুলে তাকায় না, শুধু নিজের খাওয়া কফির কাপটা বাড়িয়ে দেয়। ফিনিশ ইট।
পরীর মুখ থেমে যায়। একটা গা শিরশিরে ওঠা ভয় ভর করে ওঠে চোখে। আমি খাই না এই কফি, তিতা লাগে। পরী ভয়ে বলে ওঠে। সেহরান চোখ গরম হয় মুহূর্তেই। কোনো আওয়াজ না করে সে যা বলতে চায় চোখেই বলে দেয়। পরী আর কিছু না বলে চোখ বন্ধ করে এক ঢোকে কফি পান করে। মুখটায় যেন বিষের তিক্ততা ছড়িয়ে পড়ে। ঠোঁট মুছতে যাবে ঠিক তখনই সেহরান হাত চেপে ধরে। পরি ভ্যাবাচ্যাকা খেয়ে যায়, উঠে পড়তে যায়, কিন্তু সেহেরান আগেই ওকে টেনে নিজের কোলে বসিয়ে নেয়। পরীর ঠোঁট দুটো সে আগ্রাসীভাবে দখল করে নেয়। সেই চুমুতে প্রেম নেই, কিন্তু আজ পরী টের পায় যেখানে আজ হিংসতা নেই, আছে শুধু এক ধরনের দাবির অনুভব। পরী বাধা দিতে চায়, কিন্তু তার চুমুতে আটকে যায় নিঃশ্বাস। সেহেরান এবার ওর ঘাট থেকে শাড়ি সরিয়ে নেয়, চুমুর রেখা রেখে যায় ঘাড়, কাঁধ আর পিঠ জুড়ে। মাঝে মাঝে কামড়, যা যেন রাগ না, এক ধরনের অধিকার প্রতিষ্ঠতার চিহ্ন। পরি আর কাঁদে না, কিন্তু দুই চোখ দিয়ে নেমে আসে অশ্রুর রেখা, মিষ্টি এক ব্যথার। সেহরান এবার পরীর শাড়ি সরিয়ে ফেলে, নিজের শার্টও খুলে ডিভানে ছুঁড়ে ফেলে নিচে। আজ সেহরান আর জোর করে না, বরং ইচ্ছাকৃতভাবে নতুন এক ছলনার জালে পরীকে ধীরে ধীরে আচ্ছন্ন করে তোলে। সে কোনো হিংস্রতা নয়, বরং একরকম মনস্তান্ত্রিক মোহ ছড়িয়ে দেয়। কোনো অদ্ভুতভাবে পরী আজ আর বাধা দেয় না। সে জানে না এটা ভয় নাকি আত্মসমর্পণ। হয়তো এটাই নিয়তির খেলা, আর সে শুধু সেই লেখারই এক নীরব পাঠক হয়েই গেছে। পড়িয়া আর না বলে না। এই দুপুরে আলো ফাঁকা ঘরে ঝরে পড়ে দুই শরীর একসাথে মিশে যায়, যেন অভিমান, ভয় আর অদ্ভুত এক ভালোবাসার ছায়া নিয়ে। সেহরান আজ কোনো কথা রাখে না, শুধু বলে, আজ তোকে আমার মতো করে কাছে পেতে চাই। কাল রাতে যা হয়নি, আজ সেই শূন্যতা পূর্ণ করব। এবং সত্যি এই দ্বিধা প্রহর কেটে যায় দুটো মানুষের রাগ, ঘৃণা, অভিমান আর প্রতিশোধের এক নিঃশব্দ লড়াইয়ে। ভালোবাসা নয়, কেবল দুটো হৃদয় নিজেদের ভাঙা অংশ দিয়ে একে অপরকে খুঁচিয়ে যায়। তবুও শরীর কথা বলে আর আত্মা নিঃশব্দে কাঁদে। পরি বুঝে ওঠে না সে আদৌ ভালোবাসা পেয়েছে, নাকি আজ শুধু ভালোবাসার বলার মতো আচরণ। কারণ শরীরের কান্নায় স্পর্শে জ্বলে আর গায়ে পড়ে আর মন। সে তো বড্ড ক্লান্ত, অভিমানী, সব দেখে সব সহে। শেষে চুপ করে চোখ বুজে নেয়। যে যেন কিছুই আর দেখতে না হয়, না বুঝতে হয়। যেন যন্ত্রণাকে অন্ধকারে ঢেকে দেওয়ার এক নির্বাক প্রচেষ্টা। রাত্রির গভীরতা যেন এই ঘরের দেয়ালে জমে উঠেছে, বাতাস ভারী, নিঃশ্বাস ঠেকানো। এক বদ্ধ ঘরের ভেতরে অন্ধকার যেন নিজের শরীরের ঘান মেখে বসে আছে। ঘরের এক কোণে শেকল পড়া রাতের মতো একটা মেয়ে পড়ে আছে, হাত পা বাঁধা, মুখে চাপা দেওয়া শক্ত টেপ। শুধু গলদঘম নিঃশ্বাস আর অস্পষ্ট গোঙানি শোনা যাচ্ছে। তার চোখ দুটো ভয়, ঘৃণা আর অবিশ্বাসে ছটফট করে। হঠাৎ দরজায় শব্দ হয়, একটা ধাতব হালকা শব্দ। দরজা খুলে যায় ধীরে, আলো ছড়িয়ে পড়ে অন্ধকারের গায়ে। প্রবেশ করে একজন পুরুষ, উচ্চতা, গড়ন, চলনে এক ধরনের ভয়াবহ স্থিরতা। তার পেছনে দুজন সশস্ত্র দেহরক্ষী, চোখে সানগ্লাস, ঠোঁটে নিস্পৃহতা। তাদের একজন বলে ওঠে শুষ্ক কণ্ঠে, বস, মেয়েটা এই কয়দিন খুব জ্বালিয়েছে, এবার কি করা হবে ওকে? বস শব্দের সাথে পুরুষটি চেয়ারে বসে, পা তুলে এক পা অন্য পায়ের উপর হালকা ভঙ্গিতে বলে, লেটস হ্যাভ আ লিটিল চ্যাট, শ্যাল ইউ? তার কণ্ঠে শীতল বিদ্যুৎ। সে নিজ হাতে মেয়েটির মুখ থেকে টেপ খুলে দেয়। অমনি মেয়েটি কাঁপতে কাঁপতে চিৎকার করে ওঠে, সেহরান, আমাকে ছেড়ে দাও, কেন আটকে রেখেছো এভাবে? পুরুষটি এবার মুখ থেকে মুখোশটা খুলে ফেলে। বাষ্প উঠতে থাকা চোখের সামনে অন্ধকার ছিঁড়ে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর পরিচিত মুখ, সেহেরান। সে হেসে ফেলে, ঠোঁটে পাথরের মতো চেপে থাকা এক নির্মম হাসি। ওহ রোজা বেবি, কুল কুল, এভাবে চিৎকার করিস না, এখানে বুকে খুব লাগে। সে নিজের বুকের বাঁ পাশ ছুঁয়ে দেখায় নাটকীয় ভঙ্গিতে। হাজার হোক, তুই এখন আমার একমাত্র বউয়ের একমাত্র বড় বোন, আই মিন মাই বিলাভড সিস্টার ইন ল। রোজা স্তম্ভিত হয়ে তাকিয়ে থাকে। কি বললে তুমি? তোমার বউ মানে? সেহরান এবার আসন ছেড়ে উঠে দাঁড়ায়, আলোর ঠিক মাঝে এসে বলে, হ্যাঁ, আমি পরীকে বিয়ে করেছি।
জানিস তুই, ও আমায় ভালোবেসে পাগলের মতো। আর আমি ওকে বিয়ে করেছি কারণ আমি যা চাই তাই করি। নট হোয়াট আদার্স এক্সপেক্ট, হোয়াট আই ডিসাইড। রোজা চিৎকার করে ওঠে, না, তুমি আমায় বিয়ে করার কথা বলেছিলে, আমাকে কেন ঠকালে তুমি? সেহরান এবার হালকা সুরে হেসে বলে, ইয়েস ডার্লিং, আই ইউজ টু ইউ। তুই তো সবাইকে ব্যবহার করিস, আমি শুধু একটু অন্যরকম খেলেছি। আর একটা কথা, রোজা, তুই বহু পুরুষের আসক্ত, এটা তো সবার জানা। অনলি ইউ ডিড নট হ্যাভ মি, দ্যাট হার্ট, রাইট? রোজা তার চোখের জল মুছে বলল, আমি সবাইকে জানাবো, সবাইকে বলবো তুমি আমাকে আটকে রেখেছো। আর আমার বোনকেও কি করে এমন স্বার্থপর হতে পারে। সেহরান এবার এক প্রকার উপহাস হেসে উঠল। ও তো আমায় ভালোবাসে, তাই শুনিসনি কত সহজে বিয়ে করে ফেললো। আর আমি চাইলেই সব কিছু করতে পারি। সে নিজের ফোন বের করে একের পর এক অন্তরঙ্গ মুহূর্তের ছবি দেখায়। পরি আর তার বিয়ের রাত, বিছানা, ঠোঁটের ছায়া, সব। রোজা চোখ সরিয়ে নেয়, গা ঘিন ঘিন করে ওঠে তার। সে অসহায়ের মতো ফ্যাল ফ্যাল করে তাকায়। সেহরান এগিয়ে গিয়ে বলে, তুই কিছুই করতে পারবি না, কারণ এই মুহূর্তে সবাই জানে তুই লন্ডনে। আর তুই কিছু বললেও কেউ বিশ্বাস করবে না। তুই পরীর ক্ষতি করতে চেয়েছিলি, আমি জানি। শুধু অপেক্ষা করছি প্রমাণের। ওয়ান্স আই গেট ইট, ইউ আর ডান। রোজা শুকনো গলায় ঢোক গিলে ফিসফিস করে, আমি কিছু করিনি। সেহরান হেসে বলে, রিয়েলি? লেটস সি অ্যাবাউট দ্যাট। রোজার তরফ থেকে কোনো উত্তরের অপেক্ষা না করে সে আবারও রোজার মুখে টেপ গুজে দেয়। চোখে এক ধরনের শীতল আগুন নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। পেছনে পড়ে থাকা এক গোঙানির সন্ধ্যা, এক কুয়াশা আবৃত ভয় আর অন্ধকারে টিমটিম করে জ্বলে ওঠা এক রহস্য। রাত 12:30। ঘরের ভেতর ঘন নীরবতা জমে আছে কুয়াশার মতো। চাঁদের আলো জানালার ফাঁক গলে মেঝেতে এক আলস্য রেখা এঁকে দিয়েছে। দূরে কোথাও একটা ঘড়ির কাঁটা ধীরগতিতে সময় কাটাচ্ছে, আর টেবিলের পাশে চুপ করে বসে আছে এক ক্লান্ত মেয়ে, পরী। রান্না শেষ হয়েছে অনেক আগেই, টেবিল সাজানো, দুজনের খাবার এখন ঠান্ডা হয়ে গেছে। তবুও সে বসে আছে, পায়ের পাতায় চাপ পড়ে গেছে, চোখে ঘুমের চাপে ভার হয়ে ভার এসে গেছে। তবুও অপেক্ষা থামেনি। সেহরান বেরিয়েছিল সন্ধ্যায়, এখনো ফেরেনি। অবশেষে সে হাল ছেড়ে সোফায় বসে পড়ে, চোখ বুজে যায়, নিঃশব্দে নিষ্পার ভাবে। ঠিক তখনই ডোরবেল বাজে, কিন্তু কেউ দরজা খোলে না। সেহেরান নিজের চাবি ব্যবহার করে নিঃশব্দে ঢুকে পড়ে অ্যাপার্টমেন্টের ভেতর। সেহেরান নিজের চাবি ব্যবহার করে নিঃশব্দে ঢুকে পড়ে অ্যাপার্টমেন্টের ভেতর। পায়ের শব্দ নেই, কেবল একটা তীব্র অনুভব তার সঙ্গে। তার চোখ পড়ে যায় সোফার কোণে একা ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে, পড়ি। চুপচাপ নিশ্চুপ। সেহেরান কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখে সেই দম্ভ নেই, নেই ভালোবাসার ছায়া, বরং আছে এক ধরনের হিসেব, প্রতিশোধ, অভিমান আর এক অদ্ভুত সংশয়। সে ধীরে ধীরে পরীর পাশে বসে, আলতো করে আঙ্গুল ছোঁয়ায় পরীর গালে, যেন অনুভব করতে চায় এখনো অনেক কিছু। তার কণ্ঠে হালকা গলায় একটা দীর্ঘশ্বাস জড়ানো ধ্বনি ভেসে আসে, কি হতো তুই ওই মানুষটার মেয়ে না হলে, পরিচিত না হয়ে অপরিচিত থাকলে? তাহলে হয়তো আমাদের জীবনটা এমন হতো না, এমন জটিল, এমন বিষাক্ত। কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, যেন অতীত পুড়িয়ে দিচ্ছে নিঃশ্বাসে। তারপর ঠোঁটে উঠে আসে এক বিদঘুটে হাসি। কিন্তু পড়ি, তোর এই শান্তির ঘুমটা আমার একদম ভালো লাগছে না। উহুম, কি করা যায় বলতো? সে হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, ওয়েট আ মিনিট। সোজা চলে যায় টেবিলের দিকে, একটা ঠান্ডা পানির বোতল তুলে আনে। এক মুহূর্ত, আর তারপরেই সেই ঠান্ডা জল ঢেলে দেয় পরীর গায়ে। পরি কেঁপে ওঠে, আচমকা ধাতস্থ হতে চায়। কাঁধ চুক কুঁচকে ওঠে, চোখ কুঁচকে ভেজা চুল সরিয়ে দেখে সামনে বসে আছে সেহরান। চোখে তার সেই একই চেনা দম্ভ, যা প্রতিদিন পরীকে অজানা ভয় দেখায়। সে ঠান্ডা গলায় বলে ওঠে, ডিয়ার ওয়াইফি, যদি আপনার ঘুম হয়ে থাকে তাহলে এখন উঠে আমার জন্য ডিনার রেডি করুন। পরি হতভম্ব, কিছু বলার আগেই সেহেরান ঠান্ডা গলায় আবার বলে, আজ রাতে আমি চাই স্প্যাগেটি অলিও এ ওলি
আর চিকেন আলফ্রেডো। তুই তো জানিস আমি শুধু ওয়েস্ট না, টেস্টও বুঝি। তাই না। পরি জড়সড় হয়ে উঠে যেতে চায়, কিছুটা থমকে উঠে দাঁড়ায়, কিন্তু দরজার দিকে না, যায় রান্নাঘরের দিকে। তবে সেহেরান তখন আবার বলে, আর শোন, ড্রেস চেঞ্জ করে যাবি। আমি নোংরা একদম পছন্দ করি না। আমার রান্নাঘর যেমন পরিষ্কার, আমার বউকেও তেমন দেখতে চাই। তার গলায় আদেশ নেই, আছে একরকম উপহাস। পরের চোখে জল, শরীর ভিজে, মন ভাঙা, তবুও সে উঠে দাঁড়ায়। আঁচলে ভেজা চুল মুছতে মুছতে পা টেনে ঘরের ভেতর চলে যায়। পেছন থেকে সেহেরান কাচের গ্লাসে ঠান্ডা জল ঢালে আর হেসে বলে, সুইট ড্রিমস আর মেড অব দিস। তারপর জানালার পাশে দাঁড়িয়ে কাছে নিজের ছায়ার দিকে তাকিয়ে থাকে। চাঁদের আলো তার মুখে পড়ে, আর তার চোখে যেন এক অসমাপ্ত গল্পের ছায়া। আর জানালার বাইরে তাকিয়ে অস্পষ্ট বলে, নিজের বউ বলে কথা সামলাতে তো শিখতে হবে নাকি। রাত গভীর, ঘরের বাতাস তখন রান্না করা খাবারের হালকা গন্ধ মিশে আছে। পরি চুপচাপ রান্নাঘরে দাঁড়িয়ে, মুখে একরাশ শূন্যতা, হাতে কিছুটা কাঁপুনি, তবুও সে নিজের কাজ করে চলে, মনে মনে শুধু সময়ের অপেক্ষায়। সেহরান ড্রয়িং রুমে ল্যাপটপে ব্যস্ত, চোখ মনিটরে হলেও মাঝে মাঝে পিছন ফিরে একবার তাকায় রান্নাঘরের দিকে, ঠিক যেন শিকারী যে অপেক্ষা করে কখন ক্লান্ত হরিণীটি হোঁচট খাবে। রাতের সেই ইটালিয়ান ডিনার, স্প্যাগেটি ওলিও আর চিকেন আলফ্রেডো। পরি যতটা মনোযোগ দিয়ে বানিয়েছে তার স্বাদ যেন কিছুতেই পৌঁছায় না সেহেরানের রক্তে। টেবিলে এসে বসে সে, 3-4 চামচ মুখে খাবার দিয়ে বিরক্ত মুখ করে উঠে পড়ে। রিয়েলি, দিস ইজ হোয়াট ইউ কুল কল ফুড? পরীর চোখে জল এসে পড়ে। কিছু বলার আগে সেহেরান ঠোঁট থেকে আরও কিছু কথা ঝরে পড়ে, তীক্ষ্ণ, ঠান্ডা আর অপমানের বিষে ভেজা। আর সহ্য করতে না পেরে সেহেরান এগিয়ে আসে। শুধু একটা মুহূর্ত, তারপরে ওর গায়ে হাত উঠে যায়। চুপচাপ কান্না ভেজা চোখে কোনো শব্দ না করে পরি সব সহ্য করে। তাকে মারলে যেমন ব্যথা লাগে, তার চেয়েও বেশি ব্যথা লাগে এই প্রতিবার অপমানিত হওয়ার অভ্যাসে। বেশ কিছুক্ষণ পর সব গুছিয়ে নিয়ে যখন সে নিজের রুমে ফিরে যেতে চায়, তখন হঠাৎ করে শুনে ফেলে সেহরানের গলা। ফোনে কথা বলছে সে, সুরে এক ধরনের প্রশান্তি, যেন আজকের রাতটা তার খুব ভালো কেটেছে। ডিনার পার্টি ওয়াজ অ্যামেজিং ব্রো, টোটালি ওয়াথ ইট। পরি থমকে যায়, কণ্ঠ শুকিয়ে আসে। এই যে অপেক্ষার সমস্ত মুহূর্ত, এই যে বুকের গভীরে চাপা কান্না, সবকিছু মুহূর্তে ঝরে পড়ে মেঝেতে। সে আর নিজেকে সামলাতে পারে না। ঘরে ঢুকে সোজা সেহেরানের ফোন কেড়ে নেয়। কোনো কথা নয়, ছুঁড়ে ফেলে দেয় ফোনটা দেয়ালের দিকে। কাঁচ ভাঙার শব্দে বাতাস কেঁপে ওঠে, এক মুহূর্তের নিস্তব্ধতা। তারপর সেহারানের চোখে বিস্ময়ের ঝলক। তুই আমার ফোন! মুহূর্তেই হিংস্র হয়ে ওঠে সে। চর একটার পর একটা পরীর গালে দেয়। পরী কিছুই বলে না। মুহূর্তে হিংস্র হয়ে ওঠে সে। একটার পর একটা চড় পড়ে পরীর গালে। পরী কিছুই বলে না, শুধু চোখ বুজে পড়ে থাকে। কাঁধে, হাতে, পিঠে পূর্বে পাওয়া আঘাতগুলোর উপর নতুন ক্ষত সৃষ্টি করে ফেলল সেহেরান। একসময় শরীর আর সইতে পারে না। পরী ধীরে ধীরে মেঝেতে লুটিয়ে পড়ে জ্ঞান হারিয়ে যায়। সেহেরান থমকে দাঁড়িয়ে পড়ে, কিন্তু অনুতাপ না, বরং মনের মতো হয়তো মারতে পারেনি তাই। সে দ্রুত পরীকে কোলে তুলে নেয়, বিছানায় সযত্নে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল সরিয়ে ওর ক্ষত স্থানে মলম লাগায়। আঙ্গুল ছুঁয়ে যায় ওর কপালে, গালে, ঠোঁটে। তারপর হঠাৎ ওর মুখে পাগলের মতো চুমু দিতে দিতে ফিসফিস করে বলে, হোয়াট ডু ইউ অলওয়েজ মেক মি দিস অ্যাংরি হানি? আমি তো তোকেই শেষ করতে চাই একটু একটু করে, তবে শেষ মানে তো হারানো নয়, তোর সবটা আমার ভেতরে মিশে যাওয়া। সে আবার পরীর ঠোঁটে চুমু খায়, ওর কানের কাছে মুখ এনে বলে, তুই পালাতে পারবি না পরি, নেভার। তুই কখনো পালাতে পারবি না। এই আমার সাথে তোকে থাকতে হবে। মরতে হলেও আমার বুকেই মধ্যেই মরবি। এক দৃষ্টিতে সে চেয়ে থাকে পরীর দিকে, মনে মনে বলে, চাইলেই তোকে দূরে রাখতে পারি না। তুই আমার একটা অভ্যাস, একটা নেশা, আর আমি
এক নীরব উন্মাদ। ঘরের বাতাস থেমে আছে যেন, ঘড়ির কাঁটার শব্দটাও স্পষ্ট শোনা যায়। ঘুম আর জেগে থাকার মাঝের ক্ষীণ রেখা পেরিয়ে পড়ি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়। চোখ খুলে প্রথমে বোঝে না ঠিক কোথায় সে, তারপর বুঝতে পারে সেহেরান ওর স্বামী ওকে নিজের বুকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আছে। ওর হাত সযত্নে জড়িয়ে আছে পরীর কোমর, একটা পা পরীর উপর এলিয়ে, ঘুমন্ত মুখটা যেন শান্তির প্রতিমূর্তি। কিন্তু পরীর হৃদয়ে যেন শান্তি নেই, শরীরে ব্যথা, মনে অসহায় ক্রোধ। পরীর চোখের জল চেপে ধরে, কিন্তু মনের ভিতর অস্থির এক ঝড়। এই মানুষটাকে আমি বুঝতে পারি না, নিজেকে নিজেই প্রশ্ন করে সে। এ কেমন সম্পর্ক? একদিকে মারে, আরেকদিকে মলম লাগায়, একদিকে বলে মেরে ফেলবো, অন্যদিকে বন্দি করে রাখে। এটা কি সংসার যেখানে কোনো ভালোবাসা নেই, নিরাপত্তা নেই? স্বাধীনতা তো যেন স্বপ্নের মতো, শুধু নিজের ইচ্ছে হলেই কাছে টেনে নেয়, আর ইচ্ছে হলেই শরীরের রন্ধে রন্ধে ক্ষত করে দেয়। পরীর এই সব চিন্তার মধ্যেই হঠাৎই পাশ থেকে ঘুম ঘুম গলায় সেহরান বলে ওঠে, অভিযোগ শেষ হলে ঘুমিয়ে পড়। সারা জীবন পড়ে আছে অভিযোগ করার। হাজার চেষ্টা করলেও আমাকে ছেড়ে যেতে পারবি না। আর না আমি তোকে ছাড়ছি, তাই এই সব চিন্তা বাদ দে। তার কণ্ঠে অন্য মাত্রার নিশ্চয়তা, একটা স্নিগ্ধ শীতল ভয় যেন মিশে থাকে প্রতিটি শব্দে। শাস্তি তো তোকে পেতেই হবে পরি, একটু থেমে হেসে বলে, নয়তো তোকে ঘুম পাড়ানোর সিস্টেম আমার জানা আছে। পরি তাড়াতাড়ি সরে যেতে চায়, কিন্তু সেহেরান ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে নেয়। তার কণ্ঠে অদ্ভুত নির্লিপ্ত এক দখলদারির ছায়া। বিয়ে করেছি কি বউ রেখে কোলবালিশ জড়িয়ে ঘুমানোর জন্য নাকি? তারপর বলে, চুপচাপ ঘুমাতে দে আমায়। কথা শেষ করে মুখটা পরীর গলায় ডুবিয়ে দেয়। পরী জড়ো হয়ে থাকে, কিছু বলার নেই। শরীর আর মনের এতটুকু কণাও নিস্তারের জায়গা খুঁজে পায় না। তার চোখ বেয়ে ধীরে ধীরে নেমে আসে জল। কোনো শব্দ হয় না, শুধু শ্বাস ভারী হয়ে ওঠে। চোখ বুজে ও ভাবে, এ কি তবে ভালোবাসার নতুন সংজ্ঞা? চলবে ইনশাআল্লাহ।